সেনাপতি, আমার ঘোড়া প্রস্তুত করো। আমি এক জরুরি কাজে পাশের রাজ্যে যাব। আজ্ঞে মহারাজ, আমি এক্ষুনি প্রস্তুত করছি। সেই রাজ্যের রানী ছিলেন রানী পরী সত্যবতী। তিনি ছিলেন খুবই ধীর স্থির এবং শান্ত স্বভাবের, কিন্তু তিনি বেশিরভাগ সময়ই অসুস্থ থাকতেন। দাসী পরী, মহারাজের আজকে পাশের রাজ্যে যাবার কথা, তিনি কি রওনা দিয়ে দিয়েছেন? না রানীপরি, মহারাজ এখনো বেরোননি, বরং উনি আপনার সাথে দেখা করতে এখানেই আসছেন। রানী পরী সত্যবতী, আজ তোমার শরীর কেমন আছে? রাজবৈদ্যের ওষুধে কোনো কাজ হয়েছে? আমি এখনো তেমন ঠিক শরীরে জোর পাচ্ছি না মহারাজ, শরীর বড়ই দুর্বল লাগছে। আমি পাশের রাজ্যে এক যোগী মায়ের খোঁজ পেয়েছি। তিনি নাকি খুব ভালো ওষুধ দেন। প্রয়োজনে আমি তাকে এখানে নিয়ে আসবো। এই কথা বলে রাজা বিক্রমানন্দ সেখান থেকে চলে যান। এই অম্বরপুর রাজ্যেই এক গরিব পরিবার বসবাস করত। মা ঐশী, আমাকে একটু জল দিবি মা, খুব জল তেষ্টা পেয়েছে। এই তো মা, দিচ্ছি, কিন্তু তার আগে তুমি এই জড়িবুটির রসটা খেয়ে নাও তো। আর এসব খেয়ে কি হবে? আমার শুধু চিন্তা তোকে নিয়ে। তোর বাবা মারা যাবার পর থেকে আজ পর্যন্ত কোনোদিনও তোকে একটু ভালো করে খেতে দিতে পারলাম না। এদিকে তোর বিয়ের বয়সও হয়ে গেছে। আবার এসব কেন বলছো মা? এখন তুমি শুয়ে পড়ো তো, আমি যে কটা জামা তৈরি করতে পেরেছি দেখি সেগুলো বিক্রি করতে পারি কিনা। এরপর ঐশীর মা বিছানায় শুয়ে পড়ে। ঐশী তার গায়ে একটি চাদর চাপা দিয়ে দেয়। তারপর সেলাই করা জামা কাপড় হাতে নিয়ে বেরিয়ে পড়ে বিক্রি করতে। জামা জামা নেবে গো, জামা, বাচ্চাদের, বড়দের, মেয়েদের, ছেলেদের সুন্দর সুন্দর জামা আছে, জামা লাগবে, জামা। ওদিকে রাজা বিক্রমানন্দ নিজের কাজ সেরে বেরিয়ে পড়েন সেই যোগী মায়ের খোঁজ করতে, এবং খোঁজ করতে করতে তিনি এসে পৌঁছান ঘন জঙ্গলের মধ্যে এক কুটিরের সামনে। কুটিরে কেউ আছেন? একটু বাইরে আসবেন। রাজার কণ্ঠস্বর শুনে যোগী মা বেরিয়ে আসেন। কে আপনি? এখানে কি চান? এর উত্তরে রাজা পরিচয় দিয়ে নিজের সমস্যার কথা জানান। আর সমস্ত কিছু শুনে যোগী মা বলেন, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি ব্যবস্থা করছি। এই কথা বলে যোগীমা ঘরের ভেতরে চলে যায়। আর কিছুক্ষণ পরে তার সাথে একটি মেয়ে বেরিয়ে আসে। মহারাজ, এ হলো আমার মেয়ে পরিসুমি, আপনি একে আপনার সঙ্গে নিয়ে যান। এখন থেকে এই আপনার স্ত্রীর দেখাশোনা করবে। কি করতে হবে, কিভাবে তাকে জড়িবুটি দিতে হবে, আমি ওকে সমস্ত কিছু বলে দিয়েছি। দেখবেন খুব তাড়াতাড়ি আপনার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। এরপর মহারাজ সেখান থেকে পরিসুমিকে সঙ্গে নিয়ে ফিরে আসেন, এবং রাজ্যে ফিরে তিনি মহারানীর সাথে দেখা করে সমস্ত কিছু বুঝিয়ে বলেন। সেই থেকে সুমি পরি সেই রাজপ্রাসাদেই থাকতে শুরু করে, আর রানীমার খুব খেয়াল রাখতে থাকে, যত্ন নিতে থাকে। আপনি দেখবেন রানীমা, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তাই তো মনে হচ্ছে, তুমি এত যত্ন করছো। রানীপুরী প্রথম কদিনেই বেশ ভালো হয়ে উঠছিলেন, কিন্তু ধীরে ধীরে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। মিষ্টি আচরণে ভুলে মহারাজ যেন তার কথায় ওঠেন বসেন। মহারাজ, আমার রানীপরীর ব্যবহার করা এই পোশাক পরতে আর ভালো লাগছে না। আপনি আমার জন্য নতুন পোশাকের ব্যবস্থা করুন। আচ্ছা, তাই হবে। আমি দর্জিকে বলে দিচ্ছি, তোমার জন্য নতুন পোশাক বানিয়ে দেবে। না মহারাজ, রাজদর্জি নয়। আমি শুনেছি এই রাজ্যে একটি ঐশী নামের মেয়ে আছে, সে নাকি খুব সুন্দর পোশাক তৈরি করতে পারে। আমার ইচ্ছে সেই আমার পোশাক তৈরি করবে। আচ্ছা বেশ, তাই হবে। আমি তাকে খবর পাঠানোর ব্যবস্থা করছি। এদিকে সুমি রাজরানী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে, তাই সে নিজেকে আরো সুন্দর করে তুলতে চায়। এরপর যখন সেখানে ঐশী এসে পৌঁছায়। প্রণাম, আমি ঐশী, দর্জি পড়ি। আমাকে খবর পাঠানো হয়েছিল, আপনি নাকি আমাকে ডেকেছেন। ঐশীকে দেখা মাত্রই সুমির প্রচন্ড রাগ হয়ে যায়, কারণ ঐশীর রূপে তার থেকেও অনেক বেশি সুন্দরী ছিল। এদিকে সুমি ছিল খুবই অহংকারী এবং লোভী। হ্যাঁ, ডেকেছি। তুমি নিশ্চয়ই শুনেছো আমি খুব শীঘ্রই এই রাজ্যের রানী হতে চলেছি।
তাই আমার জন্য তোমাকে খুব সুন্দর সুন্দর পোশাক তৈরি করে দিতে হবে। আমি হবু রানীর পোশাক তৈরি করব, এ তো খুব আনন্দের কথা। তবে আমার কিছু শর্ত আছে। তুমি এই রাজপ্রাসাদে থেকেই আমার জন্য পোশাক তৈরি করবে, আর যতদিন না আমার পছন্দ মতন পোশাক তৈরি শেষ হচ্ছে তুমি নিজের বাড়ি যেতে পারবে না। আগামী পূর্ণিমাতেই আমার বিবাহের দিন স্থির হয়েছে। এই 10 দিনের মধ্যে তোমাকে পোশাক তৈরি শেষ করতে হবে। এই কথার মা এদিকে হবু রানীমার আদেশের উপেক্ষা করারও ক্ষমতা তার নেই। তাই সেদিন থেকেই দিন রাত এক করে সে নতুন পোশাক তৈরির কাজে লেগে পড়ে। একদিন রাতের বেলায় এ কি, এত রাতে এই ঘর থেকে কিসের আওয়াজ আসছে? তারপর মহারাজ সেই ঘরে ঢুকে দেখেন ঐশী রাত জেগে বসে বসে সেলাই করছে। এ কি, তুমি রাতে ঘুমাও না? এত রাতেও বসে বসে সেলাই করছো যে? যাও বিশ্রাম নাও। না মহারাজ, আমার বিশ্রাম নিলে হবে না। হবু রানী সুমি আমাকে এই পোশাকগুলি আপনাদের বিবাহের আগে শেষ করতে বলেছেন, আর তো মাত্র একদিন বাকি আছে। সত্যি পোশাকগুলি খুবই সুন্দর হয়েছে, আর তোমার এই পরিশ্রম এবং একনিষ্ঠতা দেখে আমি মুগ্ধ হলাম। তবে এই পোশাকগুলি তোমাকেও বেশ ভালো মানাবে। আর এই কথাগুলি দরজার বাইরে দাঁড়িয়ে থাকা সুমি লুকিয়ে শুনে প্রচন্ড রেগে যায়। এর পরের দিন ভোরবেলা যখন ঐশীর পোশাক তৈরির কাজ শেষ হয়ে যায়, যাক, আমার সময়ের একদিন আগেই সমস্ত কাজ শেষ হয়েছে। মহারাজ যখন এই পোশাক দেখে সুন্দর বলেছেন, তখন নিশ্চয়ই হবু রানী সুমিরও খুব পছন্দ হবে পোশাকগুলি। উনি ঘুম থেকে উঠলে ওনাকে পোশাকগুলি দেখাবো। আমি এখন একটু রাজপ্রাসাদের বাগান থেকে ঘুরে আসি। এই কথা বলে ঐশী ঘর থেকে বেরিয়ে যায়। আর ঠিক তখনই সুমি চুপি চুপি ঘরে ঢুকে সমস্ত পোশাকগুলি নিয়ে চলে যায়। আর সকাল হতেই বল, আমার পোশাকগুলো কোথায়? তুই নিশ্চয়ই চুরি করে নিয়ে চলে গেছিস। পাহারাদার তো দেখেছে তোকে ভোরবেলায় বাইরে যেতে। না না, আমি কেন চুরি করতে যাব? আপনার জন্য এত কষ্ট করে পোশাকগুলো বানালাম। পোশাকগুলো বানানোর পর নিশ্চয়ই তোর খুব পছন্দ হয়েছিল, তাই তুই নিজে পরবে বলে ওগুলো কোথাও লুকিয়ে রেখেছিস। কাল আমার বিয়ে, আর তুই... ঠিক আছে, রাজসভায় তোর বিচার হবে। এই কথা বলে সুমি সেখান থেকে চলে যায়। আর ঐশী কাঁদতে কাঁদতে বাগানের দিকে চলে যায়। তখন সেখানে আসে এক হলুদ পাখি। কেঁদো না ঐশী, আমি তোমার সব কথা জানি। তুমি কে? তুমি মানুষের মতো কথা বলতে পারো? আমি সুখ পাখি। এই রাজ্যের সুখ দুঃখ আমি সব বুঝতে পারি। শোনো, রাজসভায় তুমি আজ রাতের মধ্যেই সমস্ত পোশাক তৈরি করে দেবে বলে সময় চেয়ে নেবে। কি বলছো? তা কি করে সম্ভব? এরপর সুখ পাখি তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং ঐশী সুখ পাখির কথা মতো রাজসভায় পৌঁছে সেই রাতেই সমস্ত পোশাক তৈরি করে দেবার কথা জানায়। তারপর রাতের বেলায় দেখা যায় সুখ পাখির ডানা মেলে বসে আছে, আর তার ডানা থেকে বেরোনো সুতো দিয়ে অদ্ভুতভাবে সুন্দর সুন্দর পোশাক তৈরি হয়ে যাচ্ছে। ঐশী, সমস্ত পোশাক তৈরি হয়ে গেছে, তবে তুমি হবু রানী সুমিকে এই সোনালী পোশাকটি পরতে বলবে। তারপর দেখো কি হয়। এই কথা বলে সুখ পাখি সেখান থেকে চলে যায়। তারপর তুমি এক রাতেই এই সমস্ত পোশাক তৈরি করে ফেললে? ভারী অদ্ভুত তো। তবে হ্যাঁ, সত্যি এই সোনালী পোশাকটা আমার বেশি পছন্দ হয়েছে। এটা পরেই আমি বিবাহ করব। আর বিবাহের জন্য সুমি সেই সোনালী পোশাকটি পরে এসে দাঁড়ায়। আর সাথে সাথে সুখ পাখি উড়ে এসে তার উপরে ফুল ঝরাতে থাকে। কিন্তু বন্ধ করো, বন্ধ করো এই পুষ্পবৃষ্টি। আমি ফুল সহ্য করতে পারি না। কিন্তু হলুদ পাখি তার উপরে ফুল ছড়িয়েই যেতে থাকে। আর দেখা যায় সুমি ধীরে ধীরে এক ডাইনিতে রূপান্তরিত হয়, আর সেই সোনালী পোশাকে আগুন জ্বলে ওঠে। তারপর সেই সুখ পাখি, আজ আমার আত্মার শান্তি হলো মহারাজ। সুমি আসলে এক ডাইনি ছিল। যোগিমা নিজে রাজসুখ ভোগ করার আশায় এই ডাইনির সাহায্য নিয়েছিল। তবে ঐশীপুরী খুবই ভালো মেয়ে, আপনি ওকে বিবাহ করুন। এই কথা বলে হলুদ পাখি অর্থাৎ রানীপুরী সত্যবতী অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে ডাইনিও ছাই হয়ে গেছিল।
আর সেই দিনই এক শুভ মুহূর্তে রাজা বিক্রমানন্দ ও ঐশী পরীর শুভ বিবাহ সুসম্পন্ন হয়। আমি জানি আপনি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসেন। রাতে ঘুমানোর আগে এবং খেতে খেতে কার্টুন না দেখলে যেন মনই ভরে না। আপনি যদি সত্যি আমার মতো কার্টুন লাভার হয়ে থাকেন তাহলে এক্ষুনি এই কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটিও অবশ্যই লাইক করুন। আপনার স্ক্রিনের উপরে আসা পরবর্তী কার্টুন ভিডিওটিও দেখুন। দেরি কেন? ক্লিক করে ভিডিওটি চালিয়ে দেখুন।